আমার আপুর ভাসুর ছিলেন আমার দেখা পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি, রুদ্র রওশন চৌধুরী, যার শিরায় শিরায় দম্ভ, মেজাজ প্রতিটি ধমনীর ফাঁকে। এমন একগুঁয়ে লোক আমি দেখিনি। আগে আপুর কাছে এরকম হাজারটা বিশেষণ শুনলেও বিশ্বাস করে উঠিনি। এইরকম হয় নাকি? কিন্তু না, উনি সত্যিই তাই। যেই দিন প্রথম অভ্র ভাইয়ারা মানে আপুর বর আর তার পরিবার আপুকে দেখতে আসে, সেই দিনই প্রথম দেখলাম রুদ্র নামক লোকটাকে। গাড়ি থেকে সবার শেষে নেমেছিলেন উনি। আমরা তখন অতিথি অভ্যর্থনার খাতিরে দাঁড়িয়ে। তকতকে পোশাক, লম্বা চওড়া ফর্সা লোকটাকে দেখে আমার মাথা ঘুরে গেল। বলা বাহুল্য, ক্রাশ নামক হুমড়ি খেলাম ওনার ওপর। এত সুন্দর পুরুষ হয় এই 19 বছরের জীবনে দেখিনি আমি। যখন জানলাম ইনি আমার হবুদুলা ভাইয়ের একমাত্র বড় ভাই, আমার চোখ জ্বলে ওঠে আনন্দে। এমন মানুষ কিনা আমার বিয়াই হবে। কিন্তু সেই আনন্দ আমার বেশিক্ষণ টেকেনি। যখন আমার হাতের গোলাপ জল ওনার উপরে ছিটিয়ে দিলাম আর উনি গরম চোখে চেয়ে বললেন, হোয়াট দ্য হেল। আমার ক্রাশ নামক খাদ্য সেখানেই আহুতি দিল। এমন কর্কশ ভাষা, তাও এমন সুশ্রী চেহারায়, মেনে নিতে পারিনি। কষ্টে দুঃখে অদৃশ্যভাবে ফ্লোরে গড়াগড়ি খেলাম। লোকটা সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন, দাঁত চেপে বিড়বিড় করলেন। ঝরঝরে ইংরেজিতে আমাকে বলে গেলেন, ইডিয়েট। তারপর বাকিদের সঙ্গে ঢুকে গেলেন ঘরে। আমি শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম। পরপর ঘটনাগুলো যখন মাথায় ঢুকলো, হোশ ফিরতেই নিজের উপর চরম বিরক্ত হলাম। এইরকম একটা নাকুচু লোকের ওপর ক্রাশ খেয়েছি। ছি, সে যদি ছি। হ্যাঁ, নাকুচুই তো। সামান্য গোলাপ জলের ছিটাতে যার গা জ্বলে উঠল, তাকে দেওয়ার মতো এর থেকে সুন্দর বিশেষণ খুঁজে পাইনি। এরপর ঘটল আর এক ঘটনা। মেহমানদের সামনে আম্মু আমাকেই দিয়েছিল নাস্তা পরিবেশনের দায়িত্ব। আপু তখন শাড়ি চুড়ি পরে এক হাত ঘোমটা দিয়ে সোফায় বসে। ওর শ্বশুরবাড়ির লোক বলতে শুধু ওর শাশুড়ি আর ওর ভাসুর। একটা কথা না বললেই নয়, অভ্র ভাইয়ার সাথে এই লোকের আদ্যপান্ত মিল নেই। অভ্র ভাইয়া আর ওনার মা দুইজনেই ভীষণ হাসি খুশি আর মিশুখে। সেখানে ওনার বড় ভাই প্রচণ্ড গম্ভীর। আসার পর থেকে এক টুকরো হাসি আমি ওনার ঠোঁটে দেখিনি। না, আলাপ করানোর সময়ও ছিল না। আপু আর ভাইয়ার লাভ ম্যারেজ। দীর্ঘদিন প্রেমের পরিণতি দিতে আজ বিয়ের দিনক্ষণ পাকা করা হবে। সেই খুশি একটু পরপরই চলকে উঠছে ওদের চোখে মুখে। কিন্তু বিপত্তি বাঁধল আরেক জায়গায়। রুদ্র নামক হিংসুটে লোকটা তখন একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। মূলত কলাশায় উঠে গেছিলেন উনি। আম্মু তখন আমাকে গুছিয়ে বললেন, যা তো সে যদি ওনাকে চাটা দিয়ে আয়। আমি বরাবরই বাধ্য মেয়ে। চায়ের কাপ তুলে গুটি গুটি পায়ে ওনার কাছে চলে গেলাম। চায়ের কাপটা বাড়িয়েছি কেবল, উনি ধমকে উঠলেন কাউকে। আমার হাত কেঁপে উঠল, আর ব্যাস, গরম চা ফেলে দিলাম। কিছুটা মেঝেতে, কিছুটা গিয়ে পড়ল ওনার হাতের ওপর। এরপর আর কি, ছোটখাটো বজ্র পড়ল বসার ঘরে। ভোরকে তাকালেন উনি, কিরমির করে বললেন সেই তিনখানা শব্দ। দেখে কাজ করতে পারেন না? অন্ধ নাকি? চোখ থাকে কোথায়? আমি প্রথম দিকে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম। চা ফেলেছি দোষ তো আমারই, কিন্তু ওনার তপ্ত কণ্ঠে সেই অনুশোচনা মাটি চাপা পড়েছে। এইভাবে বলার কি হয়েছে? আমি কি ইচ্ছে করে ফেলেছি? কোমর বেঁধে ঝগড়াটা ঠিক করতে পারিনি বাড়ির বয়স্কদের সামনে। শুধু মিনমিন করে বললাম, সরি। ওনার বিকৃত মুখভঙ্গি তখনও পাল্টালো না। চা পড়েছিল ওনার দামি ঘড়ির ওপরে। হাতে পড়লেও একটা কথা, ভাবতাম পুড়ে গেছে তাই এত হম্বিতম্বি, কিন্তু তা তো নয়। উনি একটু আগের মতোই টিস্যু দিয়ে ঘড়ি মুছতে মুছতে পাকা চোখে একবার আমার দিকে দেখলেন। দৃষ্টিতে কি ছিল আমি জানি না, অথচ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে গেল। বাদামি আইরিস দুটোতে কি মেশানো ছিল কে জানে। ওনার মা উঠে এলেন, আহ্লাদ করে ছেলেকে জিজ্ঞেস করলেন, দেখি দেখি কোথায় পড়েছে, ঝুলছে নাকি? আর আমার আম্মু এক কাঠি উপরে গিয়ে থমকে উঠলেন আমায়, বললেন, এই সে যদি, সমস্যা কি তোর? চা ফেলে দিলে কি করে? এই মেয়েটাও না একটা কাজ যদি পারে। তুমি কিছু মনে করো না বাবা, মলম আনছি আমি। শেষটুকু রুদ্রকে নরম কণ্ঠে বললেন আম্মু। সকলের সামনে আমার মান ইজ্জতের জলাঞ্জলি দিয়ে উঠতেও নিলেন মলম আনতে।
তখনই লোকটা রাজভারী কণ্ঠে বললেন, দরকার নেই, আমার হাতে পড়েনি। তারপর আবহাওয়া শীতল হলো ফের। অভ্র ভাইয়া আর আপুর বিয়ের দিন ঠিক হলো। আন্টি মেয়ে পছন্দ করে আংটি অব্দি পরিয়ে গেলেন। খুশি তখন রমরমিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। বাবা আপুকে বললেন ভাইয়াকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে। দেখানো তো ছুতো, আসলে ওদের আলাদাভাবে কথা বলতে দিয়েছে। আমি কি বুঝি না? সবে ইন্টার পাস করলে কি হবে, আমি সব বুঝি। আপু আর ভাইয়া আলগোছে উঠে গেল। আমাদের একতলা পাকা বাড়ি, বাবার পৈতৃক ভিটা। শুনেছি অনেক খাটুনির পর দাদামশাই উত্তরার মাটিতে একখণ্ড জমি কিনতে সক্ষম হয়েছিলেন। তবে বাড়ি করার পর বেশি দিন থেকে যেতে পারেননি, পাড়ি জমালেন দূর দেশে। আম্মু আমাকে ইশারা করলেন খালি কাপ প্লেট নিয়ে যেতে। যখনই তুলতে যাব আপুর হবু শাশুড়ি প্রশ্ন করলেন, তুমি কিসে পড়ছো সেজুতি? আমি ঘাড় বেঁকে তাকালাম। অনার্সে ভর্তি হয়েছি আন্টি, ক্লাস এখনো শুরু হয়নি। বাহ, ভালো। কি এসেছিল রেজাল্ট? 4.84। ভালো পেয়েছো। কি নিয়ে পড়ছো তাহলে এখন? ফ্যাশন ডিজাইনিং। কথাটা বলার সময় রুদ্র একবার ফোন থেকে দৃষ্টি তুলে আর চোখে তাকালেন। আন্টি হই হই করে বললেন, তাই? আমার রুদ্রেরও তো ফ্যাশন নিয়ে ব্যবসা। আমি ঠোঁট গোল করে ও বোঝালাম। এরপর এটো কাপ প্লেট তুলে হাঁটা ধরলাম কিচেনে। পেছনে টের পেলাম বাবা, আম্মু, আন্টি এরা সবাই মিলে গল্প জুড়েছেন। আমার খুব চিন্তা হলো রুদ্র লোকটাকে নিয়ে। এই লোক কথা না বলে কিভাবে থাকে? একটা মানুষ কি করে পারে এরকম চুপচাপ থাকতে? আমি তো পারি না, একটুও না। কথা না বলতে পারলে আমার দম আটকে আসে, কষ্ট কষ্ট লাগে। একটা গ্লাস তুলে ট্যাপ ছেড়ে ধুতে নিয়েছি কেবল, তখন টের পেলাম কেউ একজন পেছনে এসে দাঁড়ালো। আমি তৎক্ষণাৎ ঘুরে তাকালাম। প্রচণ্ড বিস্মিত হলাম ওনাকে দেখে। উনি টান টান হয়ে দাঁড়িয়ে আমাকে বললেন, ছাদে চলুন। বললেন না হুকুম করলেন ঠিক বোঝা গেল না। আমি চোখ পিটপিট করে চেষ্টা করলাম বুঝতে। তখনই বাবা পেছন থেকে জানালেন, সেজুতি, রৌদ্র আমাদের ছাদ দেখতে চাচ্ছে, তুমি একটু নিয়ে যাও। আমি মাথা কাত করলাম, কোমর থেকে ওড়নার প্যাচ ছাড়িয়ে বললাম, আসুন। পা বাড়ালাম ওনার সামনে, তবে স্পষ্ট টের পাচ্ছি ওনার জুতোর শব্দ। গটগট করছে সিঁড়িতে। ছাদে তোমাকে না আসার জিজ্ঞেস পর করে উনি গিয়ে আমি রেলিং মোটামুটি ঘেঁষে কি দাঁড়ালেন। ভেবেছিলাম নিচে সকাল তাকালেন, তোমাকে জিজ্ঞেস করে আশপাশ তারপর তোমাদের দেখলেন। হ্যাঁ বলবো। এরপর ঘুরে তাকালেন এই আমার ঠিকানাটা দিকে। একটু বলতে পিঠে পারবেন ঠ্যাস ম্যাডাম? দিয়ে পকেটে দু হাত স্যার, খুঁজে বললেন, ম্যাডাম অজ্ঞান হয়ে আপনার পড়েছে। নামের মানে কি? পানি খাবেন থেমে ম্যাডাম? থেমে বললাম, দরকার ছিল ম্যাডাম। সন্ধ্যা প্রদীপ। আপনার শরীর এখন কেমন লাগছে? নামের সঙ্গে তো দুর্বল লাগছে না তো? আপনার কোনো মিল টাকার জন্য তো আপনাকে আমি আনা থমকে হয়নি, বললাম, ম্যাডাম। কেন? স্যারের উনি অর্ডার জবাব ম্যাডাম। না দিয়ে ম্যাডাম, পাল্টা প্রশ্ন আপনি একটু ছুড়লেন, চুপ করে বসুন। কে স্যার রেখেছেন? এখনই এসে পড়বেন। বাবা। স্যার এসছেন। না না, পাল্টা অন্য কিছু রাখতে আপনি বলবেন। কেন? যেটাতে ভরসা আপনাকে করছি মানায় না, বাবা। সেটা হয়তো। মান রেখো। কি অপমান ভাবা যায়? আমার খুব বলতে ইচ্ছে করলো, আমার যা ইচ্ছে নাম হোক, তাতে আপনার কি? কিন্তু মুখ ফুটে বের হলো না। বাড়িতে আসা মেহমানের সঙ্গে অভদ্রতা করব এ আমি স্বপ্নেও ভাবি না। চুপচাপ হজম করলাম। ঠিক তখনই ছাদে হাজির হলো আপু আর ভাইয়া। হাসতে হাসতে এসেছিল দুইজনে। রুদ্রকে দেখতেই অভ্র ভাইয়ের হাসিটা ধপ করে নিভে গিয়ে মুখ চোরের মতো হয়ে গেল। কেলিয়ে রাখা দাঁতগুলো ঢুকে গেল ঠোঁটের গহরে। আপুকে পেছনে ফেলে দ্রুত গিয়ে ভাইয়ার পাশে দাঁড়ালেন। অবাক কণ্ঠে বললেন, হ্যাঁ। আপু আগ বাড়িয়ে শুধালো, আমাদের এই ছোট্ট বাড়ি কেমন লেগেছে ভাইয়া? আমিও উত্তর জানতে ওনার দিকে তাকালাম। উনি একদম আমার দিকে চেয়ে থেকেই বললেন, ভীষণ সুন্দর। আমার কেমন যেন লাগলো ওনার দৃষ্টি, ওনার কণ্ঠ অন্যরকম। চট করে চোখ ফিরিয়ে আপুকে বললাম, নিচে যাই। অভ্র ভাইয়া আটকে দিয়ে বললেন, আরে কোথায় যাবে? একমাত্র শালি আমার, আলাপ করি ঠিকঠাক। আমি মৃদু হাসলাম ভাইয়ার দিক তাকিয়ে। তখনও স্পষ্ট বুঝতে পারছি রুদ্র আমাকেই দেখছেন। না তাকালেও আমার গলা শুকিয়ে এলো। এইভাবে কি দেখছেন উনি? সব কিছুর পাট চুকিয়ে ভাইয়ারা যখন বাড়ি ফিরবেন, আমি তখন দরজা ঘেঁষে দাঁড়িয়ে। সবাই সবার থেকে বিদায় নিচ্ছে যখন, হঠাৎই রুদ্র এসে পাশে দাঁড়ালেন আমার। ওনার উপস্থিতি টের পেয়ে আমি চোখ তুলে তাকালাম। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন, অনস্বী চাহনি। এরপর আরেকটু এগিয়ে এলেন। আমার কৌতূহল হলো উনি এমন করছেন কেন। পরপর হাতের মুঠোয় ওনার হাতে স্পর্শ পেলাম। উনি চলে গেলেন, ওনাদের গাড়িটাও চলে গেল।
শুধু আমি মুঠোতে কাগজের টুকরো নিয়ে মূর্তি বনে দাঁড়িয়ে। হুঁশে ফেললে মুঠোর কাগজ সামনে ধরলাম চোখের। সারা শরীর অকারণেই কাঁপছিল আমার। কাগজ নয়, তলিতমলিত টিস্যু। ভাঁজ খুলতেই লেখা দেখলাম, সে যদি নয়, আপনার নাম হওয়া উচিত ছিল জোনাকি পোকা, যারা অন্ধকারে টিম টিম করে আলো দেয়, যার নরম রশি দেখলে অন্তরস্থল জুড়ে যায় শীতলতায়, গেঁথে যায় দৃষ্টিতে, ঢুকে যায় মস্তিষ্কে। এই যেমন আমার হলো আজ। কেন হলো? উত্তর কি আছে? আমি বিয়ে করব। শোনিত কণ্ঠস্বরের হঠাৎ কথাটায় চমকে তাকালো সকলে। অভ্রর সদ্য মুখে নেওয়া পানিটুকু ঠেলে পেরিয়ে আসতে চাইল। অবাক চোখে খাড় ফেরালেন, নিশ্চিত হতে শুধালেন, কি বললে? রুদ্র পায়ের ওপর পা তুলে সোফায় বসে। দুইজন মানুষের এই বিস্ময়ে হাবুডুবু খাওয়া চেহারা তার উপর কোনো প্রভাবই ফেলল না। আগের মতোই উদ্বেগহীন বলল, আমি বিয়ে করতে চাইছি। অভ্র তাড়াহুড়ো পায়ে রুদ্রর সামনে এসে দাঁড়ালো। গোল গোল চোখ মেলে অবলোকন করলো রুদ্রর নিরেট ফর্সা মুখ। তার এই ভাইটাকে বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। কোষ্ঠী পাথরে মাথা ঠুকে মরে গেলেও কোনোদিনও এ কৌশল রপ্ত হবে না। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? এই যে তার ভাই রুদ্র রওশন চৌধুরী, যে কিনা বিয়ে করবে না বলে একদিন বাড়িতে এক দফা ভাঙচুর করেছিল, কারণ বিয়ে মানে সময় নষ্ট, ফোকাস লস, সেও আজ বিয়ের জন্য রাজি। যে বিয়ে করতে চায়, সম্ভব? মুখের সামনে হা করে আসিস কেন? রুদ্রর গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল অভ্র। খানিক থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো, রয়ে শুয়ে শুধালো, সত্যি তুমি বিয়ে করবে ভাই? মিথ্যে বিয়ে করা যায়? রুদ্র সরু চাহনিতে অভ্র কাচুমাচু করে বলল, তুমি তো বিয়ে করতে চাও নাই, তোমার চিরকুমার থাকার সিদ্ধান্তের জন্যই তো মা আগে আমার বিয়েটা ঠিক করলেন। রেহানা ধাক্কাটা এতক্ষণে সামলে উঠেছেন। অভ্রর কথায় তাল টেনে বললেন, তো আর কি করব? আরিশার তো বিয়ে ঠিক করেছিল ওর বাবা। তুই এমন কান্নাকাটি জুড়লি, এসে আমি না বাধ্য হলাম? না হলে কোনোদিনও দেখেছিস বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয়? অবশ্য হয়, যেসব বড় ভাইয়ারা আমার এই একগুঁয়ে ছেলের মতো হবে, সেখানে সবই সম্ভব। এত কথা বলছো কেন মা? আগে বিয়ে করতে চাইনি, এখন চাইছি। বিয়ে দিলেই তো হচ্ছে। রুদ্র যতটা সহজ সাবলীল ভাষায় বলল, ততটাই অবাক হলেন রেহানা। ছেলের এই সোজাসাপটা কথায় একটু অপ্রস্তুত পড়লেন। মনে মনে জিভ কাটলেন ওর বেহায়াপনায়। বিয়ে করবে না বলে স্লোগান তুলে ফেলা ছেলে এখন এইভাবে ঠোঁট কাটার মতো কথা বলছে। হা কপাল, এদেরকে লজ্জাশরম বলতে আল্লাহ কিচ্ছু দিল না। অভ্র সবকিছু ভুলে গেল। নিমেষে হৈ হৈ করে প্রস্তাব রাখলো, তাহলে মা ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করি? সে তো করতেই হবে। বলো ভাই, তোমার কেমন মেয়ে পছন্দ? ফর্সা, শ্যামলা? না না, তুমি ফর্সা মানে তোমার বউকে হতে হবে ধবধবে সাদা। আচ্ছা, তাহলে কি লম্বা মেয়ে নাকি খাটো? তুমি আমাকে বিস্তারিত বোঝাও। চোখ, নাক, ঠোঁট কেমন হবে? বড় নাকি? তো ছোট শালির মতন। রুদ্রর হঠাৎ কথাটায় মাঝপথেই আটকে গেল অব্র। বকবক করতে থাকা জিভ ঢুকে গেল ভেতরে। ভরকে তাকালো মায়ের দিকে। রেহানা ভিমরি খেলেন। দুইজন পরপর বড় বড় চোখে একে অপরকে দেখে রুদ্রর দিকে ফের তাকালেন। সমস্বরে বললেন, কি? আরিশার বোন সে যদি, আমি ওকে বিয়ে করতে চাই। আজও ওর বাবার কাছে প্রস্তাব পাঠাও। অব্র তড়াক করে উঠে দাঁড়ালো। ধরানাতীত কথাটা তখনও মাথায় ঢোকেনি। রুদ্রও বসা থেকে উঠে দাঁড়ালো এবার। পকেটে এক হাত ঢুকিয়ে মায়ের দিকে চাইল। কোনো রকম ভনিতা ছাড়াই বলল, আরিশার বোন সে যদি, আমি ওকে বিয়ে করতে চাই। আজও ওর বাবার কাছে প্রস্তাব পাঠাও। ছোটখাটো বজ্র ফেলে রুদ্র সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে রেখে গেল হকচকিয়ে চেয়ে থাকা চারটে চোখ। সেই দিনের মতো রাতে আর ঘুম হয়নি। প্রচণ্ড অস্থিরতায় দিন কাটিয়ে রাতে থম মেরে বসেছিলাম। সামনে তখন সেই টিস্যুরূপী চিরকুট। আমার মস্তিষ্ক ছুটছে, প্রশ্ন করছে, কয়েক জায়গায় ঘুরে ফিরে এসে তালগোল পাকাচ্ছে। জানতে চাইছে কেন এই চিরকুট, কেন এই লেখা, কি এর উদ্দেশ্য। নিরুত্তর আমি, কোনো জুৎসই জবাব খুঁজে পাইনি। তবে আবার তরুণী মন সবার প্রথমে যেই দিকে বান ছড়েছে তা নিতান্তই ভিত্তিহীন। আমার মন ঘোষণা করেছে এই চিরকুট কোনো চিরকুট নয়, প্রেমপত্র।
রুদ্ররোশন চৌধুরী ইনিয়ে বিনিয়ে আমায় বুঝিয়ে গেলেন উনি আমার প্রেমে পড়েছেন। পর মুহূর্তে সপাটে নিজের গাড়ে চর বসালাম আমি। অতি আশ্চর্যে মানুষের মতিভ্রম হয়, আমারও হয়েছে তাই। যেই লোক আজ সন্ধ্যা থেকে আমাকে ধমকালেন, রেগে মেগে আগুনের স্ফুলিঙ্গ ছুড়লেন বার্তার সহিত মিশিয়ে, সেই লোক একদিনে কি করে প্রেমে পড়বে? ওনার সাথে কথাটা মিলছে না, চরিত্রের সঙ্গে যাচ্ছে না। না না, একদমই না। তাহলে এই তাহলেতেই বারবার আটকে যাচ্ছি আমি, আর আমার ছটফটে বুক। জীবনে প্রথমবার ক্রাশ খেয়েছিলাম ওনার ওপর। উনি তার মান রাখলেন না, বরং বাদামের খোসার মতো ফু দিয়ে উড়িয়ে দিলেন আমার ক্ষণিকের ভালো লাগা। ওনার কর্কশ কণ্ঠে হঠাৎ অনুভূতি হঠাৎ করেই নিভে গেল। আমার মতো ছোট্ট একটা মেয়ের সঙ্গে একটু মিষ্টি করে কথা বলতে কি হতো? যাচ্ছে তো ওনার অহেতুক অযাচিত অপমান ঘিরে ধরল আমায়। ঠোঁট উল্টিয়ে শুয়ে পড়লাম। আর ভাববো না ওনার কথা। চিরকুটের মানে যা ইচ্ছে তাই হোক, গোল্লায় যাক এই সব, সাথে নিয়ে যাক ওই দেমাগী রুদ্ররোশন চৌধুরীটাকেও। সকাল থেকে খেয়াল করছি বাড়ির লোকেরা আমায় কেমন বক্র চোখে দেখছে। আমার মোটামুটি বুদ্ধি বিবেচনা বুঝিয়ে দিল তাদের দৃষ্টি অস্বাভাবিক। এই চাউনির অন্য কোনো মানে রয়েছে, কিন্তু সবাই এইভাবে কেন দেখছে? কি করেছি আমি? আচ্ছা, রুদ্র যখন আমার হাতে টিস্যু ধরিয়ে দিয়েছিলেন, কেউ কি দেখে ফেললো? আমি ভয়ার্ত দৃষ্টিতে খাবারের প্লেট থেকে মুখ তুলে সামনে তাকালাম। টেবিলে বসা প্রত্যেককে দেখলাম একবার একবার করে। এখনো কেমন কেমন করে তাকাচ্ছে এরা। আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞাসা করেই ফেললাম, কিছু হয়েছে? আমার প্রশ্ন শুনে আম্মু আকাশ থেকে পড়ার ভান করে বললেন, কি হবে? মিনমিন করে বললাম, না কিছু না। আম্মু কিছু বললেন না, দুই একবার বাবার সঙ্গে চোখাচোখি করলেন। ইশারায় কিছু একটা নিয়ে আলাপ করলেও আমি আগামাথা উদ্ঘাটন করতে ব্যর্থ হই। আম্মু গলা খাকারি দিয়ে কেশে নিলেন একটু, তারপর সময় নিয়ে বললেন, আরিশার ভাসুরকে দেখেছিলে না কাল? হুম। কেমন লাগলো? আমি মনে মনে বললাম, মাকাল ফল। মুখে বললাম, খারাপ না। হঠাৎ এই কথা? আম্মু উসকুস করে বললেন, ও বাড়ি থেকে ফোন এসেছিল রাতে। তোর আপু শাশুড়ি ওনার বড় ছেলের বউ করে তোকে নিতে চাইছেন। ও আচ্ছা। কথাটা বেখেয়ালে যতটা নিরুদ্বেগভাবে বলেছি, খেয়াল পড়তেই হোঁচট খেয়েছি শতভাগ। আমার চোখ দুটো রীতিমতো বেরিয়ে এলো বাইরে। বিস্ময়ে কথা বলতে ভুলে গেলাম। হাঁ করে চেয়ে রইলাম খানিকক্ষণ। চোখ পিটপিট করে শুধালাম, কি? আপু বলল, হ্যাঁ, ওনাদের নাকি তোকে ভালো লেগেছে খুব, তাই আন্টি চাইছেন রুদ্র ভাইয়ার বউ হিসাবে তোকে ঘরে তুলতে। বাবার কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন। আমি তো শুনে অবাক হয়েছিলাম, তবে ভীষণ খুশি হয়েছি, কারণ আমরা দুই বোন একসঙ্গে থাকতে পারবো। আপুর ঠোঁটে প্রশস্ত হাসি দেখা গেল, আমার হাসি গায়েব। তড়িৎ বেগে বাবার দিকে চেয়ে শুধালাম, তুমি কি মত দিয়েছো বাবা? বাবা এতক্ষণ নীরব ছিলেন। উত্তরে ধীর স্থির কণ্ঠে বললেন, না, তোমাকে না জিজ্ঞেস করে আমি মতামত দিই কি করে? ভেবেছিলাম সকাল তোমাকে জিজ্ঞেস করে তারপর ওনাদের হ্যাঁ বলবো। আমি মাঝপথে বলে ফেললাম, না বলে দাও। তিন জোড়া চোখ আমার দিকে আছড়ে পড়ল একসঙ্গে। সকলে বিস্মিত দৃষ্টি ফেলল। আম্মু যত্রতত্র প্রশ্ন করলেন, কেন? ছেলেটা খারাপ কিসের? ভালো দেখতে, কত বড় ব্যবসার মালিক। তাছাড়া আমার ওনাকে পছন্দ নয়। আশা করছি তোমরা আমাকে জোর করে বিয়ে দেবে না। এই কথাটা বলে দিয়ে আমি উঠে দাঁড়াই। আমার মেজাজ এতটাই বিগড়েছে, খাবারটুকুও শেষ করিনি। পাশের চেয়ার থেকে ব্যাগ কাঁধে তুলে হনহনিয়ে বেরিয়ে পড়লাম। আজ ভার্সিটিতে আমার প্রথম ক্লাস। ভোর থেকে এই নিয়ে মন ফুরফুরে থাকলেও এইমাত্রই উবে গেল সব। আমার রাজ্যের যত রাগ গিয়ে পড়ল ওই অহংকারী রুদ্র নামক লোকটার ওপর। কাল যেই মানুষটা আমাদের বাড়িতে এসে আমাকেই হম্বিতম্বি চোটপাট দেখিয়ে গেলেন, তাকে বিয়ে করব আমি? কদাপি সম্ভব। নিজের পায়ে কুড়ুল মারা যায়, কিন্তু রুদ্ররোশন চৌধুরীকে বিয়ে করা যায় না। ওই কয়েক ঘন্টায় যা রূপ দেখেছি ওনার, তাতে আমি কেন? কোনো মেয়েই অমন রকচটা পাবলিককে স্বামী হিসেবে মানবেন না। মেয়েরা চায় রোমান্টিক লুতুপুতু একটা বর, সেখানে রুদ্র। ইস, ভাবতেই তো কেমন লাগছে। হোক সুন্দর, হোক আমার ব্যর্থ ক্রাশ, তাই বলে ড্যাং ড্যাং করে ওনাকে বিয়ে করতে যাব? এমন খ্যাপাটে পাগল আমি নই। আচ্ছা, হঠাৎ ওনার সঙ্গে আমার বিয়ের কথা কেন উঠল? এটা কি শুধুই ওনার মায়ের ইচ্ছে, নাকি?
আমি হাঁটা থেকে থমকে দাঁড়ালাম। পরক্ষণে নিজেই নিজেকে বোঝালাম, না সেজুতি, ওই রকম মানুষের বউ হিসাবে তোকে মানাবে না, বিশ্রী লাগবে, ভীষণ বিশ্রী। মেয়েটা তোমার অনেক ছোট, একদম বরাবর 10 বছরের। রুদ্র ল্যাপটপ থেকে চোখ উঠালো। তো রেহানা কিছু বললেন না, আসলে কি বলবেন ভেবে পেলেন না। সেজুতির বাবা ফোন করে বিনয়ী কণ্ঠে জানালেন সেজুতি প্রস্তাবখানা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। মেয়েরও মতে বিয়ে কি করে দেবেন? কথার পিঠে রেহানা উত্তর দিতে পারেননি। ফোনের লাইন কেটে ঝিম মেরে ভাবছিলেন। ছেলেকে কি বলবো? মায়ের ভাবুক মুখভঙ্গি রুদ্রর ঈগল চোখে ঠিক ধরা পড়ল। তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে জিজ্ঞেস করল। ফোন করেছিলে? রেহানা খানিক নড়ে চড়ে উঠলেন, জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, হ্যাঁ করেছিলাম। রুদ্র সজাগ হয়ে তাকায়, ল্যাপটপ বন্ধ করে মনোযোগ সমেত শুধায়, কি বললেন ওনারা? রেহানা মহা বিপদে পড়লেন যেন। স্বামীর মৃত্যুর পর ছেলে দুটোকে নিজ হাতে মানুষ করলেও দুটো তৈরি হয়েছে দুই প্রান্তের মতো, অভ্র চঞ্চল চটপটে। রুদ্র ততটাই গম্ভীর চুপচাপ। সব থেকে বড় কথা, ছুরির ডগায় ছেলের মেজাজ। শেষ 2 বছর ধরে এই ছেলেকে বিয়ে কর বলে হেদিয়ে মরলেন, মুখে ফেনা তুলে ফেললেন, কিন্তু কোনো রকম প্রক্ষেপই দেখা গেল না। বরং একবার রেহানা যে এক সুন্দরী মেয়েকে পছন্দ করলেন, পাত্রীপক্ষ বাড়িতে ডাকলেন। ভাবলেন ছেলে মেয়ের আলাপ হলে রুদ্র রাজি না হয়ে যাবে কোথায়। সব ঠিকঠাক ছিল। রুদ্র এলো, সবার সঙ্গে যৎসামান্য কথা বলল। যেইমাত্র অতিথিরা বিদায় নিলেন অমনি হুলুস্থুলু কাণ্ড বাঁধালো। মাকে কিচ্ছুটি না বলেও বসার ঘরের একটা জিনিসও আস্ত রাখল না। ভাঙচুর থেকে ছাড় পেল না একটি অবলা আসবাবপত্র। আর সেই ছেলে আজ নিজে নিজেই জানালো সে বিয়ে করবে। আগবাড়িয়ে এক মেয়েকে পছন্দও করলো। এখন ওর মুখের ওপর রেহানা কি করে বলবেন যে মেয়ে রাজি নয়, সে তোকে বিয়ে করবে না? রেহানার দুঃখ হলো, মন ভারী লাগলো। মাকে অনেকক্ষণ চুপ দেখে রুদ্র খেই হারালো মেজাজের। ভ্রুকুচকে বলল, হয়েছে কি বলবে? না, মুখ কালো করে তাকালেন, থেমে থেমে বললেন, বিয়ে হবে না। কেন? সে যদি মানা করে দিয়েছে। পেকে গেল আরো। রুদ্রর কপাল শিথিল হয়, ভ্রু ফিরে আসে আগের জায়গায়, চোয়াল ফুলে উঠল, শক্ত গাল হয়ে ওঠে অভঙ্গুর। রেহানার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দুপা এগিয়ে এলেন, ছেলেকে সান্ত্বনা দিতে বললেন, তোমার ওর থেকেও সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে হবে বাবা, ছাড়ো ওসব। রুদ্র জবাব দিল না, টু শব্দ অব্দি করল না, চুপ করে বসে রইল। রেহানা হতাশ হয়ে ঘর ত্যাগ করলেন। রুদ্র তখনও কাউচে বসে কটমট করছে, চোয়াল পিষে এসেছে দাঁত। রুদ্র রোশন চৌধুরীকে রিজেক্ট করার শহর ডাকালাম সেজুতি। বিয়ে করলে তো আপনাকেই করব, পারলে ঠেকান। মধ্য দুপুর, সবে ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়েছি। আশেপাশে একটা রিক্সাও নেই। এইদিকে সূর্যের কড়া আলো মাথায় পড়েছে। গরমে ঘেমে একাকার অবস্থা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে হাঁটা ধরলাম। সামনে থেকে রিক্সা বা কিছু একটা পেলে উঠে পড়ব। হঠাৎই একটি কালো মতো লোক এসে আমার সামনে দাঁড়ালো। থমকে দাঁড়াই আমি। লোকটার চোখে কালো চশমা, পরনে খয়েরি শার্ট। লোকটি হাতের কাগজে গিয়ে দিয়ে বিনয়ী কণ্ঠে বললেন, এই ঠিকানাটা একটু বলতে পারবেন ম্যাডাম? আমি ওনার বাড়িয়ে দেওয়া কাগজে চোখ বোলালাম। হিজিবিজি লেখা, ভালো করে বুঝতে হাতে নিলাম। ভ্রু কুচকে মনোযোগ দিতেই টের পেলাম পাশে সাই করে একটি গাড়ি এসে দাঁড়িয়েছে কেবল। মাথা ঘামানোর মতো ব্যাপার ছিল না বলে তাকাইও নি। গাড়ির দরজা খুলে গেল সেকেন্ডে। আমি কোনো কিছু ভালো করে বোধগম্য করার পূর্বেই গাড়ির ভেতর থেকে কেউ একজন হাত খপ করে ধরল। আমি ভোরকে ভয় পেয়ে তাকানো মাত্রই আগন্তুক ব্যক্তি রীতিমতো টেনে ভেতরে ঢুকিয়ে নিল আমাকে। প্রচণ্ড আতঙ্কে আমার কলিজা চলকে উঠল। হৃৎপিণ্ড বিকল হয়ে বিট থামালো। শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছিলাম মনে হলো। আগত পরিস্থিতি আন্দাজ করার আগেই দুনিয়া অন্ধকার করে ওকে পড়ল বুঝে ফেললাম। জ্ঞান হারাতে হারাতে টের পেলাম একটি ভারী কণ্ঠ কাউকে বলছে, স্যার, ম্যাডাম অজ্ঞান হয়ে পড়েছেন। মুখে পানির ছটকায় চোখ মেলে তাকাই আমি। একটুতেই নিজেকে কেমন দুর্বল আর আধমরা মনে হচ্ছিল। ঝাপসা ঝাপসা দৃষ্টি মিলে চাইতেই
মুখের সামনে দৃশ্যমান হলো কতগুলো পুরুষালী অবয়ব। সচকিত হয়ে পূর্ণ দৃষ্টিতে দেখলাম। মুহূর্তেই পেছনের সব ঘটনা মাথাচাড়া দিয়ে উঠল। হঠাৎ এক লোকের এসে আমাকে ঠিকানা জিজ্ঞেস করা, কেউ একজন গাড়ির মধ্যে আমাকে টেনে নেওয়া, সবটা মনে পড়তেই তীব্র ভয় ডরে কাঁপাকাঁপি শুরু হলো। আমাকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু আমার বাবার তো অত টাকা পয়সা নেই, না আমি ধনের দুলালি। তবে কেন? এই কেনর উত্তর জানতে আমি উপস্থিত সবাইকে ভালো করে একবার দেখলাম। কমসে কম 7-8 জন মোটা তাজা লোক দেখে হাতটা শুকিয়ে গেল। এরা কি চায়? কেন ধরে এনেছে আমায়? আমার অত্যাধিক ঘাড়মাত্র চেহারা বারবার ঢোক গেলা দেখে একজন প্রশ্ন করলেন, পানি খাবেন ম্যাডাম? আমি বিস্ময়ে টুপটাপ পাতা ফেললাম চোখের। এত সুন্দর করে প্রশ্ন কোনো কিডন্যাপার করে? মনে হয় ওরা কিডনি পাচারকারী, তাই জন্যই আমাকে পানি টানি খাইয়ে সুস্থ রাখতে চাইছে। এই আকাশকুসুম ভাবনাতেই আমার পিপাসা দ্বিগুণ বেড়ে যায়। জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতে লোকটি অন্য এক লোককে ইশারা করলেন। সে তৎপর ছুটে গেল। মিনিটের মাথায় হাতে করে নিয়ে এলো 1 বোতল সাদা মিনারেল ওয়াটার। রীতিমতন বোতলের ছিপি খুলেই আমার হাতে দিল। কম্পিত হস্তে বোতল ধরেই চুমুক বসালাম। ঢকঢক করে খেয়ে নিলাম প্রায় অর্ধেকটা। লম্বা শ্বাস ফেলে মুখ মুছে ফের ওনাদের দিকে চোখ দিলাম। একটু ধাতস্থ হয়ে ভীতকণ্ঠে শুধালাম, আমাকে এখানে কেন এনেছেন? অন্য এক লোক উত্তর দিল, দরকার ছিল ম্যাডাম। আপনার শরীর এখন কেমন লাগছে? দুর্বল লাগছে না তো? আমার ভারী মেজাজ খারাপ হলো এই লোকের উতলানো দরদ দেখে। মানে তোরা হার্ট অ্যাটাক করার মতো করে অপহরণ করে এনে এখন জিজ্ঞেস করছিস কেমন লাগছে? যা ঝটকা খেয়েছি তাতে তো আমি মরেও যেতে পারতাম। আমি তিরিক্ষি মেজাজে ভয়ডর ক্ষণিকের জন্য ভুলে যাই। সরাসরি প্রশ্ন করলাম, কি চাই আপনাদের? কত টাকা চাইবেন আমার বাবার কাছে? এই মুহূর্তে আমি চেয়ারে বসা, বাকি লোকগুলো আমার চারপাশ ঘিরে। প্রশ্নটায় একে অন্যের মুখ চাওয়াচাই করলেন। তন্মধ্যে একজন বললেন, টাকার জন্য তো আপনাকে আনা হয়নি ম্যাডাম। আমি ভ্রু কুঁচকে ফেললাম। টাকার জন্য আনা না হলে কি আমার চেহারা দেখতে এনেছেন? তৎক্ষণাৎ একটু আগের কিডনি পাচারের কথাটাই ফের মাথা চাড়া দিল। হে আল্লাহ, এর মানে সত্যি এর আমার কিডনি নিয়ে নেবে? ভয়ে আমার হাঁটু থরথর করে কাঁপা শুরু করলো। কাঁপা কণ্ঠে বললাম, তাহলে কেন এনেছেন? স্যারের অর্ডার ম্যাডাম। আমার সবে সবে শিথিল হওয়া কপাল পুনরায় বেঁকে বসে। কোন স্যার? অন্য একজন লোক বিনয়ী অথচ মোটা কণ্ঠে বললেন, ম্যাডাম আপনি একটু চুপ করে বসুন, স্যার এক্ষুনি এসে পড়বেন। আরে, কথাটুকু সম্পূর্ণ না করে নিজেই থেমে যায়। ডুব দিলাম গভীর ভাবনায়। এদের কোন স্যার আমাকে তুলে আনতে বলেছে? সে কৌতূহলে সব ভুলে চুপচাপ বসে রইলাম। চোখ বুলালাম চারপাশে। 2টো সোফা, একটা চেয়ার আর 2টো ফুলদানি, একটা ড্রেসিং টেবিল। এছাড়া ঘরে আর কিছু নেই। দেয়ালগুলো পুরনো, জায়গায় জায়গায় থেকে রং খসে পড়ছে। আমি ঠিক কোথায় কিছুই বুঝে উঠতে পারলাম না। তখনই বাইরে থেকে একটি রাশভারী কণ্ঠ ভেসে এলো। স্যার এসছেন। মেহবুব নাম যার, তিনি দৌড়ে গেলেন দরজার কাছে। ছিটকানি টানলেন দ্রুত হাতে। আমি মেহবুব লোকটার পেটের ফাঁক দিয়ে উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছিলাম। কণ্ঠস্বর কেমন শোনা শোনা লাগছে। তাছাড়া স্যারটা কে যে আমার মতো এমন অসহায় অবলা একটা মেয়েকে অপহরণ করালো? কি আছে আমার কাছে? আমার ব্যাগ হাতড়ে 10 টাকার 6টা নোট ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক সেই সময় দৃশ্যমান হলো নাম না জানা স্যারের চাঁদ বদন। আমি বেখেয়ালে তাকিয়ে চোখ নামালেও সজাগ হলাম নিমেষে। চট করে মাথা তুলে ফের তাকালাম। চোখের সামনে পরিচিত সেই মুখখানা দেখতেই সমগ্র শরীর হিম হয়ে এলো। রুদ্র রোশন চৌধুরী, উনি কিডন্যাপ করিয়েছেন আমাকে। ভাবতেই আমার মাথা ঘুরতে শুরু করলো। উনি দরজা ছেড়ে এসে ভেতরে ঢুকলেন, হাতে শপিং ব্যাগ। কিছু বলতেও হলো না। ঘরের লোকগুলো সবাই একে একে আলগোছে বেরিয়ে গেল। রুদ্র দরজা লাগালেন, ওপর নিচ 2টো ছিটকিনি লাগালেন। এগিয়ে এলেন আমার দিকে। ওনার প্রত্যেকটা শব্দযুক্ত কদম আত্মারাম কাঁপিয়ে তুলছিল আমার। সকালবেলা ওনাকে রিজেক্ট করার ফল যে এইসব কিছু বুঝতে খুব বেশি দেরি হলো না। এখন কি উনি প্রতিশোধ তুলবেন? উনি আর একটু কাছাকাছি আসতে আমি তড়াক করে উঠে দাঁড়ালাম। লাফিয়ে গেলাম রুমের এক কোণে। আঙুল তুলে শাসিয়ে বললাম,
খবরদার আমার কাছেও আসবেন না। পরপর ঘটনাগুলোয় ভ্যাবাচাকা খেলেন উনি। হতবুদ্ধি হয়ে চেয়ে রইলেন অল্প সময়। এরপর ঠোঁটে এক পাশে বেঁকে গেল ওনার। মাথা নেড়ে সূক্ষ্ম হাসলেন। স্পষ্ট বুঝলাম আমার শাসনটাকে তাচ্ছিল্য করলেন উনি। খুব রাগ চেপে ধরল আমাকে। উনি আরেক পা বাড়াতেই খিটমিট করে বললাম, এগোবেন না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। উনি ভ্রু নাচালেন। থাই। ওনার তাই বলার ধরনে আমার সবটুকু সাহস আত্মবিশ্বাস নেতিয়ে গেল। উঁচু করা আঙুল ভেঙে এলো। ভয় লাগলো, উনি আমার ক্ষতি করবেন না তো? কঠিন চেহারা নিমেষেই নরম হলো আমার। অনুরোধ করে বললাম, আমাকে যেতে দিন না প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? উনি হাতের শপিং ব্যাগগুলো সোফার উপর রাখতে রাখতে বললেন, কে বলল করেননি? আপনি আমার যা করেছেন তা আর কেউ করেনি। কি করেছে আমি? উনি ঘাড় কাত করে তাকালেন একবার, পরক্ষণে চোখ ফিরিয়ে বললেন, এগুলো পরে তৈরি হন, ওইদিকে অষ্টম, যান। ওনার শান্ত সুন্দর কণ্ঠস্বর শুনে একটু আশ্বস্তি হলো। উদ্দেশ্য খারাপ হলে এতক্ষণ অপেক্ষা করতো না নিশ্চয়ই, এসে ঝাঁপিয়ে পড়তো। নাকি বলির পাঠার মতো আমাকে সাজিয়ে গুছিয়ে তারপর তৈরি হতে বললেন কেন না হলে? আমি উৎকণ্ঠিত হয়ে শুধালাম, কি আছে এতে? নিজেই দেখে নিন। আমি জিভ দিয়ে ঠোঁট ভেজালাম, দাঁড়িয়ে রইলাম তবুও। উনি না শুনলে যাব কোথায়? আশ্চর্যভাবে আমার মৌনতা বুঝে নিলেন, সরে দাঁড়ালেন। আমি চটজলদি গিয়ে ব্যাগ হাতে নিলাম। বড়সড় ধাক্কা খেলাম মুহূর্তে। ভেতরে বিয়ের বেনারসি, ওড়না, গয়না আর সাজার টুকিটাকি জিনিসপত্র দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো। দুই চোখ ভর্তি প্রশ্ন নিয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকেই চেয়ে আছেন। আমার কণ্ঠ রোধ হয়ে আসছিল কেন যেন। খুব বেগ বহিয়ে জিজ্ঞেস করলাম, এগুলো দিয়ে কি হবে? উনি টান টান হয়ে দাঁড়িয়ে বললেন, বেনারসি দিয়ে কি করে? কি করে সেটা আমিও জানি, কিন্তু আমি বুঝতে পারছি না এইসব আমি পড়তে যাব কেন? কেন আমাকে পড়তে বলা হচ্ছে? আমার কণ্ঠে তেজ। উনি ভনিতা ছাড়াই বললেন, আজ আপনার বিয়ে, আপনিই কোণে, তাই বেনারসি পরবেন, সিম্পল। উনি যেভাবে সিম্পল বললেন আমার কাছে ততটাই দুর্বোধ্য ঠেকলো। নাক মুখ কুচকে বললাম, আমার বিয়ে মানে? উনি খানিক বিরক্ত হলেন, ফোঁস করে শ্বাস ফেললেন, ঘোষণা করলেন, এটা কাজে অভ্যেস। আজ এই মুহূর্তে আপনার সঙ্গে বিয়ে হচ্ছে আমার। এত কথা না বলে তৈরি হয়ে আসুন। আমার কান দুটো ঝাঝা করে উঠল। চোখের সামনে পুরো পৃথিবী দোদুল্যমান। আর্তনাদ করে বললাম, কি 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 বলছেন এসব? আমি আপনাকে বিয়ে করব না। এতক্ষণ শান্ত থাকা মানুষটা নিমেষেই হারিয়ে গেলেন। তপ্ত জ্বলন্ত চোখে চাইলেন আমার দিকে। খুব ঠান্ডা অথচ কড়া কণ্ঠে বললেন, এই শব্দগুলো আপনি আর উচ্চারণ করবেন এসে যদি। বিয়ে আপনার আমাকেই করতে হবে। আমি নিভে যাইনি, উল্টে তেতে বললাম, মগের মুল্লুক নাকি? আপনি যা বলবেন তাই করতে হবে? এটা আমার লাইফ, আমি বুঝবো। আপনি ঠিক করার কে? আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। আমাকে রাগাবেন না সে যদি। জোর করে তুলে এনেছি বলে জোর করে আপনাকে দিয়ে কাগজে সই করাতে ভালো লাগবে না আমার। ভালোই সঙ্গে সঙ্গে উনি কোনোই চেপে ধরলেন আমার। হ্যাচকা টান মেরে নিয়ে গেলেন ওনার কাছে। দন্তপিষে বললেন, হ্যাঁ আমি নিস, আপনার জন্য একবার কেন প্রতিবার নিস হতে রাজি। কিন্তু ভুলেও ভাববেন না এসব বলে আপনি আমার ইগোকে হার্ট করবেন। আর আমি রেগে মেগে আপনাকে ছেড়ে দিব। আমার সাথে বিয়ে হবে আপনার, তাও এক্ষুনি। এতক্ষণ ভালোভাবে বললাম, আপনার ভালো লাগেনি। চাইলে আমার দ্বিতীয় রূপটা আপনাকে দেখাবো। আই হ্যাভ নো প্রবলেম। আমি মাঝপথে খেপে বললাম, কিসের ভালোই ভালোই? আপনার লজ্জা করছে না তুলে এনে আবার সেটা বড়মুখ করে বলতে? এতটা নিচ একটা মানুষ কি করে হতে পারে? একদিনের দেখায় একটা মেয়েকে প্রেমপত্র দিচ্ছেন, বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন, আবার সে বিয়ে করতে না চাইলে তাকে তুলে আনছেন। ছি ছি। উনি তীব্র ক্ষোভে আমার হাত আরো জোরে চেপে ধরলেন। কোনো এক জায়গাটায় ওনার আঙুল বসে গেল। ব্যথায় চোখ খেঁচে ফেলতেই ফের শিথিল করলেন হাত। বললেন, শাট আপ। আমি বিদ্রুপাত্মক হাসলাম। নির্ভীক কণ্ঠে বললাম, যা ইচ্ছে করুন, যা মন চাইছে বলুন, কিন্তু বিয়ে আমি আপনাকে করব না। আপনার মতন এরকম মানুষকে বিয়ে করাচ্ছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ভালো। শাট আপ। উনি প্রচণ্ড জোরে ধমকে উঠলেন।
ধমক খেয়ে কেঁপে উঠলাম আমি। ধরফড়িয়ে উঠল হৃৎপিণ্ডটা। উনি চোয়াল কটমট করে বললেন, বেশ, বিয়ে আপনাকে করতে হবে না, আপনি বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, গিয়ে যখন জানবেন আপনার কারণে আরিশা আর অভ্রর বিয়ে ভেঙে গেছে, তখন। আমি বুঝতে না পেরে বললাম, মানে? মানে সহজ, অভ্র আমার কথায় সব করতে পারে। আমি না চাইলেও আপনার বোনকে কোনোদিনও বিয়ে করবে না। কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না, একটুও না। বরং হেসে বললাম, তাই নাকি? মানুষকে বোকা বানানোর আর কি কি পদ্ধতি আপনার রপ্ত আছে মিস্টার রুদ্র রোশন চৌধুরী? থাকলে সেগুলোও অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি আপনার কথাই ভুলছি না, ফর শিওর। উনি সূক্ষ্ম হেসে বললেন, গ্রেট। রুদ্র রোশন চৌধুরীর স্ত্রীর মধ্যে এরকম অ্যাক্টিভিটি না থাকলে চলে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক উই আর মেড ফর ইচ আদার। আমি তিতিবিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘোরাতেই উনি বললেন, আমি মিথ্যা বলিনি মিস সেজুতি, প্রমাণ চাই। ওয়েট এ সেকেন্ড। উনি পকেট থেকে ফোন বের করলেন। আমি চোখে চাইলাম। উনি অভ্র ভাইয়ার নাম্বারে ডায়াল করে লাউডে দিলেন। রিং হচ্ছিল। দুইবারের মাথায় রিসিভ করলেন ভাইয়া। কিছু বলার আগেই রুদ্র গম্ভীর গলায় বললেন, অভ্র, তুই আমাকে ভালোবাসিস? অবশ্যই ভাই, আমার থেকেও বেশি। কি করতে পারবে আমার জন্য? তুমি যা বলবে। ভেবে দেখ, যদি কিছু চাই দিতে পারবি? কেন পারবো না? তুমি আমার প্রাণ চাইলেও আমি রাজি, বলেই দেখো। রুদ্র আমার দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন। অভ্র ভাইয়ার কথায় চিবুক শক্ত করে বললেন, আরিশের সঙ্গে তোর বিয়ে হোক, এটা আমি চাই না। এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিবি তুই। কি হয়েছে ভাই? এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিবি তুই। কিচ্ছু হয়নি, তুই বিয়ে ভেঙে দে। ওকে ভাই, তুমি যা চাইবে ভাই তাই। এইটুকু শুনতেই আমার পায়ের নিচে জমি কেঁপে উঠল। সত্যি সত্যি অভ্র ভাইয়া মেনে নিলেন? ঠিক শুনলাম আমি? এ কেমন ভালোবাসা ওনার! এই উক্তি ওনার সঙ্গে আমার বহুবার ফোনে কথা হয়েছিল। দেখা হলো সেদিন। যখনই কথা বলতাম ভাইয়ার জিভের ডগায় আপুর কথা থাকতো। মনে হতো আপুই তার সব। অথচ সেই মানুষটাই ভাইয়ের জন্য নিজের ভালোবাসার মানুষকে। আমার তৎক্ষণিক আপুর চেহারাটা মনে পড়ল। বিয়ে ভেঙে গেলে ও সবার কাছে ছোট হয়ে যাবে। আমি তো দেখেছি কিভাবে ও বাবাকে রাজি করিয়েছে। আপুরও তো বিয়ে ঠিক হয়েছিল অন্য জায়গায়। কত অনুরোধ, কত কিছু সামলে শেষমেশ বাবা আর আম্মু মেনে নিলেন। এই নিয়ে কথাও কম শুনতে হয়নি। সব থেকে বড় কথা, আপু ভয়ানক কষ্ট পাবে, সইতে পারবে না। সামনের দিনগুলো আমি স্পষ্ট দেখছি, যেন আপু আমার সামনে বসে বসে কাঁদছে, অভ্র ভাইয়ার শোকে হা হুতাশ করছে, দুঃখে দুঃখে মরছে। না না, আমার জন্য আপুকে কষ্ট পেতে আমি দেব না, কিছুতেই না। আমি এলোমেলো মস্তিষ্ক নিয়ে রুদ্রর দিকে তাকালাম। ফোনের লাইনে তখনও অভ্র ভাইয়া হ্যালো হ্যালো করছেন। রুদ্র নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে। চিকন বাদামি চোখগুলোকে আমার সব থেকে নিকৃষ্ট চাহনি বলে মনে হলো। ঠোঁট কামড়ে জবাব দিলাম, আমি রাজি। রুদ্রের অধৈর্যকল বেঁকে গেল ফের। হাসলেন উনি, বিজয়ের হাসি। কুৎসিত হাসিটায় গা জ্বলে উঠল আমার। চোখ ফিরিয়ে নিলাম। উনি অভ্র ভাইয়াকে তুষ্ট কণ্ঠে বললেন, থাক, বিয়ে ভাঙার দরকার নেই, মজা করছিলাম তোর সঙ্গে। সত্যি বলছো ভাই? হুম। অভ্র ভাইয়া হয়তো অবাক হয়েছেন। কথা বলছেন না অনেকক্ষণ। এইরকম লোক মজা করবেন আসলেই? এই কথা কি মানানসই? শেষে প্রাণ ফিরে পাওয়ার মতো করে শ্বাস টেনে বললেন, যাক, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো জানো, তুমি চাইলে আমি আমার প্রাণটাও দিতে পারবো। রাখছি এখন। রুদ্র লাইন কাটলেন। দৃষ্টি তখনও আমার দিকে। ফোন কান থেকে নামিয়ে আমাকে ভ্রু উঁচিয়ে বললেন, দাঁড়িয়ে আছেন কেন? তৈরি হন, আমি অপেক্ষা করছি। বুকে পাথর আর মনের মধ্যে ওনার প্রতি অঢেল ঘৃণা চেপে আমি ব্যাগগুলো সমেত ওয়াশরুমে ঢুকলাম। কাঁদতে কাঁদতে শাড়ি জড়ালাম গায়ে। ভারী শাড়িতে দ্বিগুণ ফুলে উঠলাম যেন। মনে মনে ঘোষণা করলাম, এই লোকটাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। দরজা খুলতেই দেখলাম রুদ্র সোফায় বসে, এক পায়ের উপর পা তুলে অন্য পা ধীরে ধীরে নাড়াচ্ছেন। ফোন ঘাটছেন মনের সুখে। ইচ্ছে করছিল পাশের চেয়ারটা তুলে মাথায় মেরে দেই। থমথমে মুখ, ভেজা চোখ নিয়ে আমি বাইরে এলাম। শব্দ পেয়ে উনি চোখ তুললেন, চেয়েই থাকলেন কয়েক পলক। ওনার দৃষ্টিতে মুগ্ধতা ঝরঝর করে পড়লেও আমার সেই মুগ্ধতার প্রতি অনুভূতি জাগেনি। হ্যাঁ,
অস্বস্তি হয়েছিল, ভীষণ অস্বস্তি। রুদ্র উঠে এসে কাছে দাঁড়ালেন, ঠিক আমার সম্মুখে, পা থেকে মাথা অবধি চেয়ে বললেন, বউয়েরা দেখতে এত সুন্দর হয়? আমি উত্তর দিলাম না, অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকলাম। উনি আমার নির্জীব মুখশ্রী দেখে অল্প হেসে বললেন, এখন রাগ হচ্ছে তো? রাগ করুন যত ইচ্ছে। যখন এই আমিটাকে পুরোপুরি জানবেন, কথা দিচ্ছি আপনার সব রাগ ক্ষোভ উড়ে যাবে, আর শূন্য হৃদয় পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসায়। বুঝলেন আমার প্রণয়নী? এই সুন্দর কথাটাও আমার উপর প্রভাব ফেলেনি। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে প্রস্থান নিল। মহা বিরক্তি ফুটে উঠল চোখে মুখে। উনি তাতে ভ্রুক্ষেপ দিলে তো। খপ করে আমার হাত চেপে ধরে হাঁটা ধরলেন। যেতে যেতে বলছিলেন, এই সুন্দর বউটাকে সারা জীবনের জন্য নিজের করার সময় এসেছে। উদাসীন মনে কাবিননামায় সই করেছি আমি। ভেতরে কি লেখা, কাজী সাহেব কি বলেছেন কিচ্ছু জানি না, দেখিও নি। বিয়ের শেষে রুদ্র আমার কাছে এসে আমার পিঠ ছাড়িয়ে কাঁধে হাত রাখলেন। আমি রেগে মেগে তাকাতেই চোখ সরিয়ে সামনের দিকে ইশারা করলেন। আমি কপাল কুঁচকে তাকাতেই ক্লিক হলো ক্যামেরায়। বন্দি হলো রুদ্রর আর আমার প্রথম একসাথে যুগল ছবি। সেকেন্ডের মাথায় ওনার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিলাম। কড়া কণ্ঠে বললাম, বিয়ে হয়েছে বলে যখন তখন গায়ে হাত দেবেন না। এরপর হনহন করে বেরিয়ে পড়লাম কাজী অফিস থেকে। পা ছুড়ে ছুড়ে বাইরে এসে দাঁড়ালাম। কোনো তোয়াক্কাই দেখালাম না রুদ্রর অভিব্যক্তি জানার। আমার মাথায় তখন চিন্তা, অনেক অনেক চিন্তা। বাবা মা আপু এরা জানলে কি হবে, কেমন হবে এদের প্রতিক্রিয়া। সকালে পরমুখ করে বিয়ে করব না বলে আসা আমি এই বিকালেই যখন বধূ বেশে ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো, আত্মীয় স্বজন জানলে ছিছি করবে, বলবে মেয়ে পালিয়ে বিয়ে করেছে, আরও কত কি যোগ করবে সাথে কে জানে। আমার এক পৃথিবীর সবটুকু ক্রোধ রুদ্রর ওপর চড়াও হলো। সবকিছুর জন্য এই মানুষটাই দায়ী, আমার তথাকথিত স্বামী। রুদ্র আমাকে নিয়ে সোজা ওনাদের বাড়িতে এসেছেন, সাথে রেখে পাঠিয়েছেন আমার পরিবারকেও। এতটা তাড়া আর এতটা সিরিয়াস ভঙ্গি ছিল ওনার যে বিয়ের আগেই শ্বশুরবাড়িতে হাজির হতে হলো আমার আপু আরিশাকেও। আমাকে বধূর বেশে দেখে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রত্যেকেই যেন কথা বলতে ভুলে গেল। খানিকক্ষণ কেউ টু শব্দ অবধি করেনি, বড় বড় চোখে শুধু দেখছিল আমাদের। আর আমি শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে। জোরপূর্বক এই বিয়ের সামান্য দুঃখ যেন নেই আমার, অথচ শুধু আমি জানতাম ভেতরটায় কি চলছিল। প্রকাণ্ড ঘূর্ণিঝড় যেন উল্টে পাল্টে দিচ্ছিল সব। এখনই তিনটে মানুষকে কি জবাব দেব আমি? এই বিরাট সময় নীরবতা ভাঙলেন স্বয়ং রুদ্র। ঘোষণা করলেন, আমি এসে যদি 1 ঘন্টা আগে কাজে অফিসে গিয়ে বিয়ে করেছি, সে যদি এখন শরিয়াত মোতাবেক আমার স্ত্রী, আর এটা বলতেই আমি আপনাদের ডেকেছিলাম। কথাটা উনি বাবাকে উদ্দেশ্য করে বলেছেন। বাবা হতাশ চোখে আমার দিকে তাকিয়ে। আমি একবার চেয়েই চোখ নামিয়ে ফেললাম। ওই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস আমার নেই। আম্মু কেঁদে কেঁদে বললেন, কিন্তু এভাবে বিয়ে করার দরকার কি ছিল বাবা? আমরা তো একদম মানা করিনি তোমাদের বিয়েতে, বলেছিলাম। আপনারা পুরোপুরি নিশ্চয়তাও দেননি আন্টি, তার জন্যই আমার এভাবে বিয়েটা করতে হয়েছে। তুমি নিশ্চয়ই জোর করে ওকে বিয়ে করেছো রুদ্র। রুদ্রর মা ভীষণ রেগে বললেন কথাটা। রুদ্র একটুও বিচলিত না হয়ে জবাব দিলেন, না। মিথ্যে কেন বলছো? সে যদি তো তোমাকে বিয়ে করতে চায়নি, আজ সকাল অবধিও না, তাহলে কয়েক ঘন্টায় কি এমন হলো যে? সেটা ওনাকে জিজ্ঞেস করো, উনি তো সামনে আছেন, জেনে নাও আমি আসলে ওনাকে জোর করে বিয়ে করেছি কিনা। শেষ কথাটা বলতে বলতে রুদ্র আর চোখে আমার দিকে তাকালেন একবার। আন্টি সত্যি এগিয়ে এলেন, আমার 2 বাহু নরম হাতে ধরে বললেন, আমার দিকে তাকাও সে যদি। আমি তাকালাম। আন্টি তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলেন, এই বিয়ে তোমার ইচ্ছেতেই হয়েছে? আমি এক মুহূর্তই না ভেবে বললাম, হ্যাঁ। আন্টির হাত শিথিল হলো। পাশ থেকে আপু বিস্ময় নিয়ে বলল, তাহলে সকালে মানা করেছিলি কেন? এমনি। আমার সংক্ষিপ্ত উত্তরে খুশি হলো না কেউই। আম্মু উঁচু কণ্ঠে বললেন, এমনি এমনি কেমন কথা? আমরা যখন বিয়ের কথা তুলেছি, তুই সাপ সাপ মানা করে সন্ধ্যাবেলায় বসে যে হাজির হয়ে বলছিস এমনি বিয়ে করেছিস। আমাদের জন্য ধৈর্য ধরা যেত না? এমন কি হয়ে গেল
যে বড় বোনের আগে নিজেই বিয়ে সেরে ফেললি? আজকাল বড় ছোট কোনো ব্যাপার নয় আন্টি, অব্রও তো আমার ছোট, অথচ ওর বিয়ে আগে হতে যাচ্ছিল। এটা নিয়ে আমাদের তো কোনো সমস্যা হয়নি, আপনাদের কেন হচ্ছে? এটাই কি স্বাভাবিক নয় বাবা? আমরা মধ্যবিত্ত মানুষ, তোমাদের মতো এত উচ্চবিত্তবান নই। আশেপাশে সবার কথা শুনে বেঁচে থাকতে হয়। তাছাড়া আমার মেয়ে থেকে এমন ছেলে মানুষই আমি আশা করিনি। আম্মু দীর্ঘশ্বাস ফেললেন, সাথে কেঁদে উঠলেন। আমার ভেতরটাও ফেটে যাচ্ছিল তখন। কিভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছি নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। রুদ্র ওনার মায়ের দিক ফিরে বললেন, তুমি তো কাল অবধি চেয়েছিলে অব্রর আগে আমার বিয়ে হোক, বড় ছেলের বউয়ের মুখ দেখতে মরিয়া হয়ে গেছিলে, তাহলে এখন এভাবে দাঁড়িয়েছো কেন? তো কি করতে বলছো? ধেই ধেই করে নাচবো আমি? আমার মাথা হেড করে দিলে সবাই কি ভাবছেন? এতক্ষণে নীরব অভ্র ভাইয়া মুখ খুললেন, এগিয়ে এসে বললেন, কেউ কিচ্ছু ভাববে না মা, তোমরাই সামান্য বিষয়টাকে টেনে টুনে লম্বা করছো। আরে বাবা, ভাই তো নিজেই চেয়েছিল ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে, সে জুতিই রাজি হয়নি তখন। হতে পারে ওদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, তাই এসব মিটে গেছে, দুজন খুব খুশিতে বিয়ে সেরে ফেললো। হতে পারে না? আর তাই তোমরা অহেতুক নাড়াচাড়া না করে ভাই আর সেজুতিকে মেনে নাও। ওদের দেখে বোঝা যাচ্ছে কত ক্লান্ত। তার উপর সেজুতি কি ভারী একটা শাড়ি পরেছে, ওর কষ্ট হচ্ছে না? ওরও বিশ্রাম দরকার। আমি কটমট করে অভ্র ভাইয়ার দিক তাকালাম। আমাকে সব থেকে বড় পাশটা তো এই লোকটাই দিয়েছে, আর এখন দরদ দেখাচ্ছে। অভ্র ভাইয়ার কথাটা আন্টির উপর প্রভাব ফেলল। তিনি ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। বাবা থম মেরে দাঁড়িয়ে, মুখে রা নেই। আন্টি নম্র কণ্ঠে বললেন, যা হবার হয়ে গেছে ভাইজান, ছেলে মেয়ে দুটোই ভুল করেছে। ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আন্টি হাত জোর করতেই বাবা ব্যস্ত কণ্ঠে বললেন, না না আপা, আপনি কেন? আমরা ভুলিনি মা, বিয়ে করা ভুল কাজ নয়। আন্টি চোখ বুজে ঠোঁট গোল করে শ্বাস ফেললেন, যার মধ্যে ছেলের প্রতি হতাশা ছিল। এরপর বাবাকে কোমল কণ্ঠে বললেন, আপনারা আর রাগ করে থাকবেন না, ওদের মেনে নিন। আমি তো সেজুতিকে নিজের পুত্রবধূ হিসেবে সেদিনই মেনে নিয়েছি, যেদিন রুদ্র জানিয়েছিল ওর কথা। এখন আপনারাও যদি... বাবা একবার আমার দিকে তাকালেন। রুদ্র এই যাত্রায় আমার হাত ধরলেন, মুঠোয় পড়লেন পুরোটা। আমি চেয়েও ছাড়াতে পারলাম না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আঙ্কেল, সেজুতিকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব আমি। ওনার সুন্দর গোছানো কথাটায় বাবা এতক্ষণে মুচকি হাসলেন। আমি প্রচণ্ড অবাক হয়ে ওনার দিকে তাকালাম। কথাটা হাস্যকর মনে হওয়ার কথা ছিল, অথচ আমার অদ্ভুত লাগলো কেমন যেন খুব বিশেষ কিছু মিশেছিল এতে। বাবা এসে আমার সামনে দাঁড়ালেন, রুদ্রর কাঁধে হাত রেখে বললেন, ভরসা করছি বাবা। এরপর বাবা আমার দিকে তাকাতেই আমি চোখ নামিয়ে ফেললাম। তীব্র অপরাধে দেহ মন ছেয়ে গেল। টের পেলাম বাবা মাথায় হাত বোলাচ্ছে। আমি চট করে মাথা তুলতেই বাবা ছলছল চোখে হাসলেন। আমার আকাশ ভেঙে কান্না পেল। ঝাঁপিয়ে পড়লাম বাবার বুকে। ইচ্ছে করছিল গলা ফাটিয়ে বলতে, আমাকে নিয়ে যাও, এই রাক্ষসরূপী শয়তান লোকটার সাথে আমি থাকবো না, কিছুতেই না। শেষমেশ বাড়ির সবাই মেনে নিলেন। বিয়ে হয়েছে, এখন করার তো কিছুই নেই। বাবা আম্মু সবাই আমাদের মন ভরে দোয়া করলেন। সেদিনের মতো ঝামেলা মিটলেও আমার সুপ্ত রাগটা অবিচল, কারণ রুদ্র আবার জিতে গেলেন। এত বড় একটা অন্যায় করেও পার পেলেন। আমি না পারছিলাম কাউকে বলতে, আর না পারছিলাম সইতে। খুব করে চেয়েছিলাম যেন কেউ মেনে না নেয়, অথচ হলো না। এখানেও পূরণ হলো না আমার ইচ্ছে। রুদ্রর মা মানে আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ। আমাকে প্রতিটি সম্বোধনে ওনার মা ডাকা চাই, এছাড়া যেন কথাই বলেন না। এই মুহূর্তে আমি বসে আছি বিছানায়, বিশাল ঘরের তুলতুলে বিছানায়। শক্ত মন নিয়ে আমি হাঁটুতে মুখ গুজে বসে বিয়ের বেনারসিটা ছেড়ে একটু পাতলা সুতির শাড়ি পরেছি। এত শাড়ি চোখের পলকে বাড়িতে হাজির হয়েছে। এনেছেন রুদ্র। মেয়েদের শপিং পছন্দ, জামা কাপড়, গয়না, এসব তাদের দুর্বলতা হলেও আমার মন কোনো কিছুতেই ভালো হয়নি। আমার থমথমে গোমরা মুখ পাল্টায়নি। তবে একটা বিষয় সত্যি, আমাকে বউ হিসাবে পেয়ে আন্টি খুশি হয়েছেন। রাতে বাবা মাকে না খাইয়ে ছাড়েননি, খোশ গল্পে মেতেছিলেন।
প্রত্যেকটা কথায় ওনার খুশি ঝরে পড়েছে যেন। হয়তো গোয়ার ছেলে এতদিনে বিয়ে করেছে, এই আনন্দে আটখানা আন্টির মন। বাবা, আম্মু, আপু বাড়িতে ফিরে গেছে। তারপর আন্টি আলমারি থেকে তার দুটো বালা, নাকফুল আর একটা চিকন স্বর্ণের চেন পরিয়ে দিলেন আমায়। সাথে বললেন। আমি ওনার পা ছুঁয়ে সালাম করলাম। উত্তরে চুপ ছিলাম। ইচ্ছে করছিল একটা কিছু বলি বা ওনাকে সত্যিটাই খুলে বলি, বলে ফেলি যে আপনার ছেলে আমাকে কিভাবে বিয়ে করলো, কিন্তু পারলাম না। দেওয়ালেরও কান আছে। বাই এনি চান্স রুদ্রর কানে খবর পৌঁছে যাক আর বিয়ে ভেঙে দিক আপুর। এরপর আর কি কি তুলকালাম ঘটাতে পারে তাও আন্দাজের বাইরে। এই কয়দিনে লোকটাকে যেন চিনে ফেলেছি। ওনার প্রতিটি হাড় মজ্জায় শয়তানের বসবাস। সত্যি বলতে আন্টি যখন আমাকে এই ঘরে দিয়ে গেলেন, আমার হাত পা ছড়িয়ে কান্না পেয়েছিল। লোকটার সাথে এক ঘরে থাকতে হবে ভাবলে আতঙ্কে বিবশ হচ্ছি। ইজ্জতের ওপর হামলা করবে না তো? যে জোর করে বউ বানাতে পারে সে জোর করে অধিকার ফলাতে কতক্ষণ? আমার ভাবনার মধ্যেই ঘরে একজোড়া পায়ের শব্দ। চমকে তাকালাম। ভেবেছিলাম উনি এসেছে। না, অভ্র ভাইয়া। স্বস্তি পেলেও অভ্র ভাইয়াকে দেখে মুহূর্তে মুখ কালো হয়ে গেল আমার। রাগ হলো। এই মানুষটার ভালোবাসার কোনো মূল্য নেই এখন আমার কাছে, নেই। অভ্র ভাইয়া ভীষণ হাসি খুশি মুখ নিয়ে এসে আমার সামনে বসলেন। সে যদি তুমি তো আমার ভাবি হয়ে গেলে, এখন কি ডাকবো বলো তো? কোন সম্পর্কটাকে জোর দেব, শালি নাকি ভাবি? শালি হিসেবে দুষ্টুমি করব নাকি ভাবির মতন? আমি ওনার দিকে না চেয়ে বললাম, এটারও প্রয়োজন নেই ভাইয়া। আপনি আমার সঙ্গে কথা না বললেই ভালো হয়। আমার কাটকাট জবাবে অভ্র ভাইয়ার হাসিটা দপ করে নিভে গেল। সিরিয়াস হয়ে বললেন, মানে কথা কেন বলবো না? অ্যানি হাউ, তুমি আমার সাথে রাগ করেছো? আমি কি কিছু করেছি? আমি তাকালাম। চোখ ছোট করে বললাম, করেননি। ভাইয়া মনে করার খুব চেষ্টা করে বললেন, না, আমার তো মনে পড়ছে না এমন কিছু। আমি দীর্ঘশ্বাস ফেলে হাসলাম। বললাম, পড়বে কি করে? আপনার কাছে হয়তো এটা এমন কোনো ব্যাপারই না। অভ্র ভাইয়া ভীষণ তটস্থ হয়ে বললেন, কি বলছো বলো তো সেজুতি? আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না। আচ্ছা ভাইয়া, আপনি সত্যি আপুকে ভালোবাসেন তো? হঠাৎ এইরকম প্রশ্নে ভাইয়া ভ্যাবাচাকা খেলেন, তবে বিলম্ব না করেই জবাব দিলেন, অবশ্যই বাসি। আমি ভ্রু উচালাম। তাই? তাহলে আপনার ভাইয়ের এক কথায় বিয়ে ভেঙে দিতে রাজি হলেন কি করে? ভাইয়া ধাক্কা খাওয়ার মতো করে তাকালেন। তুমি কি করে জানলে? কি করে চিনেছি সেটা তো গুরুত্বপূর্ণ নয়। এইরকম করেছিলেন তো, তাই না? ভাইয়া এ পর্যায়ে দৃষ্টি সরালেন আমার থেকে। আমার হাসি পেল, তাচ্ছিল্যের হাসি। বললাম, আমি অবাক হয়েছি খুব। আপনাদের এতদিনের সম্পর্ক, অথচ ভাইয়ের এক কথায় কোনো প্রশ্ন না করেই আপনি বিয়ে ভাঙতে হ্যাঁ বললেন। একবারও ভাবেননি এতে আপুর কি অবস্থা হতো, ওর উপর কি প্রভাব পড়তো? ও তো শেষ হয়ে যেত ভাইয়া। ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলতো। আর আপনি, আপনার ভালোবাসা কি মিথ্যে ছিল? আপনি কষ্ট পেতেন না? ভাইয়া নিজের দিকে তাকিয়ে বললেন, পেতাম, ওর থেকে দ্বিগুণ কষ্ট পেতাম। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, তাহলে কি করে মত দিলেন আপনার ভাইয়ের এমন অন্যায় আবদারে? ভাইয়া তাকালেন। আমার ভাইকে তুমি চেনো না সেজুতি। আমি কষ্ট পাবো এমন কোনো কাজ ভাই কোনো দিনও করবে না, এই বিশ্বাস আমার ছিল। কথাটা আমার কাছে যুক্তিহীন ঠেকলো। বিরক্তিতে মাথা নেড়ে আর এক দিক ফিরলাম। ভাইয়া লম্বা শ্বাস ফেলে বললেন, আমি যখন ছোট তখন বাবা মারা যান। ভাইয়ের বয়স কত আর 15-16। বাবার হঠাৎ মৃত্যু মা মেনে নিতে পারেননি, শোকগ্রস্ত হয়ে পড়েন। সংসার, ছেলে মেয়ে, জাগতিক সব তুচ্ছ হলো মায়ের কান্না আর উদাসীনতার কাছে। বহুদিন আমি মায়ের কাছে যেতে অবধি পারিনি। মা ঘরবন্দি থেকেছেন। সেই সময়টায় আমায় কে সামলাচ্ছে জানো? ভাই 2 হাতে তুলে নিয়েছে আমার দায়িত্ব। আমি ব্যথা পাবো এমন কোনো সংকীর্ণ জায়গা ভাই ছাড়েনি। আমি কাঁদবো, ভাই তা কখনো সহ্য করেনি। এমন অনেক কিছু যা মা দিতে চায়নি কিন্তু ভাই এনে দিয়েছে আমায়। আমার একবার চাওয়ার নিজের প্রিয় জিনিসটা দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার প্রশ্ন করেনি। আর সেই ভাই জীবনে প্রথমবার কিছু চাইলো, হোক আমার জীবনের চেয়েও দামি কিছু। আমি কেন দেব না সে যদি? তুমিও তো আরিশাকে ভালোবাসো, তুমি হলে দিতে না? আমি নির্বাক হয়ে বসে রইলাম। কথার প্রেক্ষিতে জবাব শূন্য আমি। কি বলবো, কি উত্তর দেব? অভ্র ভাইয়া আবার বললেন,
জানি না তোমাদের মধ্যে কি চলছে, ভাইয়ের সাথে কবে আলাপ, কিভাবে এই বিয়ে তাও জানি না। তবে একটা কথা বলবো, ভাইকে যদি চিনতে পারো বুঝবে মানুষটা ভেতরে মোমের মতো নরম, ভালোবাসার তাপ পেলেই নিমিষেই গলে যাবে। তখনই অভ্র ভাইয়াকে বাইরের থেকে ডেকে উঠলেন আন্টি। ভাইয়া আসছে বলে উঠে দাঁড়ালেন। আমার মুখের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, আসছি, হ্যাভ এ নাইস ড্রিম। ভাইয়া চলে গেলেন। তারপর অনেকটা সময় পার হলো। হঠাৎ জুতোর শব্দ পেয়ে আমার বুঝতে অসুবিধা হলো না কে আসছে। তৎক্ষণাৎ শুয়ে পড়লাম বিছানায়। ভান করলাম আমি ঘুমিয়ে গেছি। কেউ নিশ্চয়ই অকারণে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে না। টের পেলাম পায়ের শব্দটা অতি সন্নিকটে আমার। এরপর খুব কাছে এসে থামলো। আমি চোখ খিচে বুঝে কাত হয়ে শুয়েছিলাম। সেই মুহূর্তে হাতে টান পড়ল। রুদ্র রীতিমতো টেনে উঠিয়ে বসালেন আমায়। হকচকালাম। জিজ্ঞাসু চেহারায় ওনার দিকে তাকালাম। উনি ঘাড় কাত করে বললেন, বাসুরাতে স্বামীকে সালাম করতে হয়, জানেন না? আমি দাঁত চেপে তাকিয়ে থাকলাম ওনার ফর্সা মুখের দিকে। পরপর খেয়াল করলাম ওনার পরনের নীল পাঞ্জাবি। মনোযোগী হয়ে নিজের শাড়ি দেখলাম। তারপর একই ডিজাইন, একই নকশা, কাপল সেট। উনি পোশাক মিলিয়ে কিনেছেন। কি ব্যাপার, শুনতে পাননি? শুনেছি। আমার সংক্ষিপ্ত উত্তরে উনি বোধহয় খুশি হননি। রুকুজকে পুরুষ কণ্ঠে বললেন, শুনলে বসে আছেন কেন? নিন, সালাম করুন। ঘাড়তারা লোক, সালাম না করা অব্দি যে আমাকে রেহাই দেবে না আমার বোঝা হয়ে গেছে। ছোট্ট শ্বাস ফেলে নামতে উদ্যত হব, ঠিক তখনই উনি ভাব নিয়ে বললেন, থাক, দরকার নেই। কেমন ফাজলামো, সালাম করতে বলে আবার। বিরক্তি তখন আবার রগে রগে দৌড় মারছে। রুদ্র আমার পাশে বসতেই আমি দূরে সরতে গেলাম। অমনি উনি হাত চেপে ধরলেন। আমি জ্বলন্ত চোখে তাকালাম। হাত সরান। উনি শান্তভাবে বললেন, সম্ভব না, কাছে আসুন। আমার কিছু বলার পূর্বেই উনি হ্যাঁচকা টান বসালেন। হুমড়ি খেলাম ওনার বুকের ওপর। ওনার বুকের ভিতরে ধুকধুক শব্দটা তখন স্পষ্ট কানে বাজল। আমি সরতে গেলাম। উনি বাধা দিলেন, বরং আরো শক্ত করে চেপে রাখলেন। আমার মাথায় তখন ঘুরছিল একটি প্রশ্ন, একদিনের আলাপে মানুষ কিভাবে এরকম ব্যবহার করতে পারে? নির্লজ্জ। উনি হাত শিথিল করলেন সময় নিয়ে। সুযোগ পেতেই আমি ছিটকে সরে এলাম। উনি কিছুক্ষণ চেয়ে থেকে অন্যদিক তাকালেন। তারপর নিচের দিক চেয়ে মুচকি হাসলেন। আমি ভেতরের কৌতূহলটা চেপে রাখতে না পেরে বলে উঠলাম, একটা কথা বলবেন? উনি ভ্রু নাচালেন। কি কথা? প্রশ্ন চললাম, আপনি এত ভাবালা একজন মানুষ হয়ে একটা মেয়েকে প্রথম থেকে কিভাবে ছ্যাঁচড়ামো করলেন? প্রেমপত্র, জোর করে বিয়ে, আশ্চর্য না? আপনার মতো লোক সেরকম করতে পারে এ মানুষ কোশমিনকালেও বিশ্বাস করবে? চেহারার সাথে চরিত্রের মিল নেই। নাকি আপনি এইরকমই, যেখানে গিয়ে মেয়ে দেখেন তাদেরই হাতের ফাঁকে চিঠি দেন, তুলে বিয়ে করেন? ভেতরের সব রাগ উগড়ে দিলাম আমি। তবুও মনে হলো যতটা চেয়েছিলাম তার একানাও পারিনি। অথচ রুদ্র শান্ত চোখে অনিমিষ চেয়ে রইলেন। আমি থামলাম, শ্বাস নিলাম। তখন উনি চুপ। বলবেনই বা কি? যা সত্যি তাই বলেছি। এইরকম ঘটনা তো ঘটলো আমার সঙ্গে, তাই না? কে বললো? আমি কালই আপনাকে প্রথম দেখেছি। আমি সদা জাগ্রত হয়ে তাকালাম ওনার দিকে। ওনার বাদামি দৃষ্টিতে প্রশ্নবোধক দৃষ্টি বুঝিয়ে বললাম, তাহলে? গম্ভীর মানুষটা মুচকি হাসলেন। সত্যি বলতে এত সুন্দর করে হাসলেন উনি, আমার চোখ জুড়িয়ে গেল এতে। চেয়ে রইলাম। উনি চুলগুলো ওপরে ঠেলে ভরাট কণ্ঠে বললেন, কে বললো আমি কালই আপনাকে দেখেছি? আমি আপনাকে আরো অনেক আগে দেখেছি। আমি বিস্মিত হয়ে বললাম, আগে থেকে? কবে থেকে চেনেন? কি করে? আমার উদ্বিগ্নিত প্রশ্নে উনি বাঁকা হেসে ভ্রু গোটালেন। বলা কি উচিত? আমি দিশেহারা হয়ে বললাম, বলুন না, আমি না হলে কথা না শুনতে পারলে মরেই যাব। উনি তৎক্ষণাৎ চোখ রাঙিয়ে বললেন, এসব কি কথা? আমার উত্তেজনা নিভে গেল। মিনমিন করে বললাম, বলুন না প্লিজ। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন, নিষ্পলক সুস্থির চাহনি। পরপর একটু এগিয়ে এসে বসলেন। আমি সরতে নিলেই বললেন, তাহলে বলবো না। আমি দমে যাই, বসে রই। কথাটা আমাকে শুনতে হবেই। রুদ্র আমার থেকে চোখ ফিরিয়ে দেয়ালে তাকালেন, বললেন, ড্রাইভার ছাড়া খুব কম বেরোয় আমি, মাঝে মধ্যে বলতে গেলে। সেদিনও বেরিয়েছি
অনেকটা পথ এসে হঠাৎ খেয়াল করলাম গাড়ির ব্রেক কাজ করছে না, কিছুতেই থামছে না। আর যা হওয়ার তাই হলো, ঠুকে গেল গাছের সঙ্গে। তাও ভালো কারো গায়ে ওঠেনি। দুর্বেলা ওই রাস্তাঘাটে লোকজন একদম নেই বললেই চলে। আমার গাড়ির ফ্রন্ট কাজ ভেঙে ভেঙে আমার সমস্ত গা হাত পা কেটে গেছে, মাথায় লেগেছে স্টিয়ারিং, ফোটা ফোটা রক্ত শরীর শুয়ে ছিটে পড়ছিল টের পাচ্ছি। অসহ্য যন্ত্রণায় কাতরে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম কি একজন আসুক আমাকে বাঁচার। তার কিছু সময় পর টের পেলাম কয়েকটি মেইলি আওয়াজ। আমার হুশ তখন বিপন্ন। দেখছি শুনছি কথা বলার শক্তি নেই। কলেজ ইউনিফর্ম পরা 3-4টা মেয়ে এসে ঘিরে ধরেছে আমার গাড়িটাকে। তার মধ্যে একটি মেয়ে দরজা খুলে আমার কাছে এলো। আমাকে এই যে শুনছেন বলে ডাকলো অনেকবার। আমি কোনো মতে তাকিয়েছি কেবল। বুড়ো বেজে চোখের পল্লব তখন পাথর সমান ভারী। ঝাপসা দৃষ্টিতেও মেয়েটির মুখের আদল বুঝতে পারছি। তারপর জ্ঞান হারাই। যখন চেতন ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। সমগ্র গাঁতরে ব্যথা, যন্ত্রণায় চিনচিন করছে, হাত পা নাড়ার জো অবধি নেই। অল্প সময় মাত্র কেবিনে ভরে গেল। মা কাঁদছিলেন, অভ্র চিন্তিত। আত্মীয় স্বজন ব্যবসায়ী লোকজন যে যেখান থেকে পারলো দেখতে এলো। কথা বলতে পারলাম তাও 2 ঘন্টা পর। আমার বারবার স্পষ্ট সেই মেয়েটার কথা মনে পড়ছিল। সেই মেয়েটি যে আমার রক্তাক্ত গালে চাপড়ে আমাকে ডাকছিল, সেই কণ্ঠস্বর যা ঝংকারের মতো বাজছিল আমার কানে। আমি তৎক্ষণাৎ ডাক্তারের প্রশ্ন করলাম, আমাকে হাসপাতালে কে আনলো? জানতে পারলাম কতগুলো কলেজ পড়ুয়া মেয়ে সিএনজি করে এনেছে আমায়। শুধু তাই নয়, তন্মধ্যে একটি মেয়ে আমাকে রক্তও দিয়েছে। খুব আগ্রহ নিয়ে মেয়েটার ডিটেলস জানতে চাইলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারেননি। সেই নাম সেজুতি। এইটুকু বলে উনি আমার দিকে তাকালেন একবার। আমার ঠোঁট নিজ শক্তিতে আলাদা হয়ে বসে আছে। উনি আবার বলতে শুরু করলেন, আমার সুস্থ হতে প্রায় 1.5 মাস লেগেছিল। সবলে তখন প্রথম মেয়েটিকে খুঁজবো এ আমার আগে থেকে ঠিক করা। লোক লাগালাম, ওই বেডের আশেপাশে সব কলেজ খোঁজ নিলাম, পাইনি। হঠাৎ একদিন অব্র আমাকে জানালো ও একটি মেয়েকে ভালোবাসে, আরিশা নাম। মা ছবি দেখতে চাইলেন, ও দেখালো। পরপর নিয়ে এলো আমার কাছেও। আমার মনোযোগ অতটাও ছিল না, আমি তখন বের হওয়ার জন্য তৈরি। অব্র আরিশার ছবি দেখাচ্ছিল, এমনকি ওর বাবা মা এক পর্যায়ে বলল এটা ওর ছোট বোন সেজুতি। নাম শুনে চকিতে তাকালাম আমি। তড়িৎ বেগে ফোনের স্ক্রিনে মন দিলাম। আরিশের সাথে যে মেয়েটি, তার মুখোশ ছবি আমি দেখেছিলাম, সেদিন থেকে আজ ভালো করে দেখলাম। সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে গেঁথে গেল। আমার চিনতে একটু অসুবিধা হয়নি। কেন হয়নি? অনেকগুলো দিন পেরিয়েছে, ভুলে যাওয়ার কথা ছিল, তবু হয়নি। আশ্চর্য না? এটাই সেই মেয়ে যে আমার রক্ত দিয়েছে, আমায় বাঁচিয়েছে। কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেয়ে আমার আনন্দ বাঁধ ভাঙা, কিন্তু দুর্ভাগ্য প্রকাশ করতে পারিনি। পাশে অব্র বুঝে নেয়, শুধু জিজ্ঞেস করলাম কোন কলেজে পড়ে। অব্র থেকে জেনে আমি তৎক্ষণাৎ খোঁজ লাগালাম, পেয়ে গেলাম একদিনের মাথায়। মেয়েটি তার বাড়ির কাছে একটা কোচিং সেন্টারে পড়তো। আমি প্রায় প্রত্যেকটা দিন তাকে দেখতাম। কলেজ আর কোচিং শেষের নির্ধারিত সময় তাকে দেখতে যাওয়া আমার দৈনন্দিন রুটিনে পাল্টালো। কেন যেতাম, কেন দেখতাম, এসব উত্তর আমার কাছে ছিল না। শুধু জানতাম ছোট্ট মেয়েটাকে দেখতে ভালো লাগছে আমার, শান্তি পাচ্ছি খুব। আমি কাছে যেতে চাইতাম বহুবার, কিন্তু পারিনি, সংকোচ হতো। এর আগে এরকম ঘটেনি কখনো। তার উপর সে ছোট, আর সেই সংকোচ কাটাতে কাটাতেই 1 বছর পার হলো। এরপরে অব্র এসে জানালো আরিশার বিয়ে ঠিক হয়েছে। মা আমার সঙ্গে বিয়ের কথা বলে ক্লান্ত, তাই সিদ্ধান্ত নিলেন অব্রর বিয়ে আগে হবে। আমিও সায় জানালাম, সাথে আগ্রহ নিয়ে বললাম কালই প্রস্তাব নিয়ে গেলে কেমন হয়। দুজনে রাজি হলো। আমার তখন অন্য চিন্তা, ভিন্ন উদ্দেশ্য। কখন মেয়েটির বাসায় যাব আর তাকে দেখব, একদম সামনে থেকে দেখব। রাস্তা ফুরলো বড্ড দেরি করে। গিয়ে দেখলাম সেই বহু আকাঙ্ক্ষিত মানুষটির দরজার সামনে দাঁড়িয়ে, হাতে গোলাপ জলের সাদা কৌটো, পরনে পিঙ্ক চুড়িদার। কি অপরূপ লাগছিল। কিন্তু কি জানেন, আমি রুদ্র রোশন চৌধুরী। নিজের অনুভূতি চেপে রাখার কৌশল রপ্ত ছিল আমার। খুব সুন্দর এলোমেলো মনটাকে গুছিয়ে নিলাম। মেয়েটির সঙ্গে ধমকাধমকিও করলাম। সে যদি বোকার মতো চেয়ে থেকে দুদিকে মাথা নাড়ালো। আপনার ধৈর্য দেখতে পরীক্ষা করছিলাম, আপনি কতটা হজম করতে পারেন, তবেই না বুঝবো এই মেজাজি রুদ্রটাকে ভবিষ্যতে আপনিও সামলাতে পারবেন। আপনাদের বাড়ি থেকে ফিরেই মাকে বিয়ের কথা জানিয়েছি। আপনার প্রতি অনুভূতি তখন রগে রগে বইছে আমার। একটা মুহূর্তে আপনি চলবেন যেন
খুব আশা নিয়েছিলাম আমাদের বিয়ে নিয়ে, অথচ শুনলাম আপনি বিয়েতে না করেছেন। তাহলে বলুন তো মেনে নেই কি করে? আমি মেনে নেইনি, তুলে নিয়ে বিয়ে করেছি আপনাকে, সম্পূর্ণ নিজে করে চেয়েছি। ঠিক করেছি না? আমার অক্ষি পল্লব তীর করে নড়ছিল। কয়েক পল কথাই বলতে পারিনি। 1 বছর আগের সব কথা এক এক করে স্পষ্ট মনে পড়ল। কোচিন থেকে ফেরার পথে আমাদের সামনে একটা গাড়ি প্রচণ্ড জোরে গাছের সঙ্গে বাড়ি লেগেছিল। আমরা অনেকে ছিলাম, ভয় পেয়ে গেছিলাম প্রত্যেকে। হুঁশ ফিরতেই 3 জনে ছুটে গেলাম সেই দিকে। বাকিরা ঝামেলা পোহানোর ভয়ে প্রস্থান নিল। ভেতরের লোকটির সারা মুখ তখন রক্তে মাখা, চেহারাটা বোঝা যায়নি ঠিকঠাক। লোকটাকে বাঁচাতে হবে ভাবতে থাকা আমার মস্তিষ্ক খেয়ালও করেনি ভালো করে। কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিতে সক্ষম হই। ডাক্তার জানালেন ওনার অবস্থা খারাপের দিকে, রক্ত লাগবে। আমি চটপট বলে দিলাম আমার থেকে নিন। ওই দিন আপুর জন্মদিন থাকায় বাড়ির থেকে একের পর এক ফোন আসছিল। হাসপাতালে আছি বলতেও পারছিলাম না, অথচ সারা জামা ভর্তি লোকটার রক্তে। যখন শুনলাম রোগীর অবস্থা ভালোর দিকে, ফিরে এলাম বাড়িতে। রক্ত নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। তারপরে দিন লোকটাকে দেখতে যেতে গেলেও শুনলাম ওনার বাড়ির লোক ওনাকে অন্য ক্লিনিকে শিফট করেছেন, যেটা বেশ দূরে। আমি আর যাইনি, ফিরে আসি। পরপর দিন গেছে, ভুলে গেলাম আমি সেই ঘটনা, অথচ ওই লোকটাই ছিলেন রুদ্র। আমি তখন হাঁ করে চেয়ে বিস্ময় বিভূত হয়ে বললাম, 1 বছর ধরে ভালোবাসেন আমায়? উনি মাথা দোলালেন। আমি ভাবছি, খুব ভাবছি, আড়াল থেকে একটা মানুষ আমায় ফলো করলো, রোজ দেখলো, আর আমি বোকারাম টেরও পেলাম না। কি আশ্চর্য! আমার ভাবনায় ঢুকে থাকা মন নড়ে উঠল ওনার হাতের স্পর্শে। আমি তাকালাম, উনি গভীর চোখে চেয়ে বললেন, 1টা বছর আপনার কাছে আসার চেষ্টা করেছি, আপনি আসেননি। এখন আমি এলাম, ফিরিয়ে দেবেন? কাছে টানবেন না? আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। উনি কণ্ঠ খাদে নামিয়ে বললেন, একবার ভালোবেসে দেখুন, ঠকবেন না। আমি স্থির হয়ে বললাম, সময় লাগবে। উনি একটু হেসে বললেন, দিলাম সময়, আদৌ সেদিন আসবে কিনা কে জানে। যেদিন আমার কাছে টেনে বলবেন ভালোবাসি রুদ্র। আজ আমাদের সংসারে 3 বছর, আর এখন আমি ওই মানুষটাকেই পাগলের মতো ভালোবাসি। যত দিন পার হয় আমার ভালোবাসা আকাশের মতো সীমা ছাড়ায়, পাহাড় ডিঙায়, পায় সমুদ্র সম গভীরতা। এখন তার উষ্ণ বুকে মাথা না রেখে ঘুমালে আমার রাত কাটে না। ভীষণ ভোরে সবার আগে তার নীরের চিবুক না দেখলে দিন ভালো যায় না। আমি প্রতিদিন একটু একটু করে তার প্রেমে পড়েছি, হয়ে উঠেছি তার প্রণয়িনী। আমার ইচ্ছে শেষ নিঃশ্বাস অবধি তার অন্তঃকরণে আমার অস্তিত্ব থাকুক, যেখানে তার প্রণয় রসে আমি সিক্ত হব বহুবার। লেখা শেষ করে সে যদি দাড়ি টানলো, একবার তাকালো দেয়ালে টাঙানো বিশাল ফ্রেমের ছবির দিকে। সেই ছবিটা যেটা বিয়ের দিন তুলেছিল রুদ্র। ক্ষীণ হেসে দাঁড়িয়ে সে, আর সে যদি ঠোঁটের হাসি বিলুপ্ত, অথচ এটাই সে যদি সবচেয়ে পছন্দের ছবি। এই 3 বছরের 3 লক্ষ ছবির চেয়ে এটাতেই যেন খুঁজে পাই মিশ্র অনুভূতি। ভাগ্যে সেদিন উনি বিয়েটা করেছিলেন, না হলে এই চমৎকার মানুষটা মিস হয়ে যেত। সে যদি প্রসন্ন শ্বাস টানলো, ডায়েরিটাকে ড্রয়ারে রেখে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই পেছন থেকে দুটো শক্ত হাত জড়িয়ে ধরল। স্পর্শ পেতেই সে যদি বুঝে ফেললো এটা কে, মুচকি এসে বলল, কখন এলেন? রুদ্র তার চুলের ভাঁজে নাক ঘষে জবাব দেয়, এক্ষুনি। ফ্রেশ হবেন না? তুমি আমার ফ্রেশনেস। শুনুন, ভালোবাসি। আমিও ভালোবাসি, তবে তোমার থেকে বহুগুণ বেশি। কেন এত ভালোবাসেন? রুদ্রর হাতের বাঁধন দৃঢ় হয় আরো। সে যদি কাঁধে থুতনি গুজে উত্তর দেয়, কারণ তুমি আমার সন্ধ্যা প্রদীপ, আমার সেজতি, আমার প্রণয়ে আসক্ত প্রণয়নী।